কি বললো মাহতাব? আন্টিকে মাহাতাব মেরেছে পাবেল। কি বলছিস? চল পুলিশকে জানাই। জানিয়ে লাভ নেই, ও দেশ ছেড়ে পালাচ্ছে। পালাচ্ছে? এখনো পালিয়ে যায়নি। আমরা নিশ্চয়ই ধরতে পারবো মাহতাবকে। পুলিশে ধরিয়ে দিলে সর্বনিম্ন 5 কি 10 বছরের শাস্তি হবে। এতে লাভ কি? মানে কি বোঝাতে চাইছিস? কিছু না, তুই এদিকটা সামলা, আমি আসছি। কথাটা বলেই রুদ্র চলে যায়। মাহতাব এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। হঠাৎ দুবাইয়ের প্লেনের অ্যানাউন্সমেন্ট কানে আসতেই ভেতরে ঢুকে যায়। 3 বছর আগে যতটা রাগ যন্ত্রণা নিয়ে দেশ ছেড়েছিল, আজ তার চাইতে দ্বিগুণ প্রশান্তি নিয়ে দেশ ছাড়ছে। টেকিং করে ভেতরে গিয়ে প্লেনে বসে। প্লেন ছাড়তেই জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, মনে পড়ে আজও সেদিনের ঘটনা। ভার্সিটির ক্যাম্পাসে ছাত্রলীগ সভায় দুপক্ষের ধস্তাধস্তি হচ্ছিল। যেহেতু দলটা আমার, আমি নেতা, সেক্ষেত্রে আমিও গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ঝামেলা বেঁধে যাওয়ায় দুপক্ষে মারামারি শুরু হয়। আমি নিহালকে ইট দিয়ে বাড়ি মারতে গিয়ে ওই বুড়িকে মেরে দিয়েছিলাম। মাথা ফেটে গিয়েছিল। কিন্তু কথাটা তোর কানে যেতেই তুই কি করলি? আমাকে নিয়ে যেতে চাইলি ওই বুড়ির কাছে ক্ষমা চাওয়াতে। আর ক্ষমা না চাওয়াতে তুই এভাবে কুত্তার মতো পিটালি। তোর জন্য আমার বাবার শুধু তোর জন্য আমার বাবার রেপুটেশন নষ্ট হয়েছিল। সবাই আঙুল তুলেছিল, আর আজ আমি সেই আঙুল বেঁকিয়ে দিয়ে গেলাম। কথাটা বলে হেসে উঠল। ইন্সপেক্টর শরাফত উল্লাহ বসে আছে শামসুল আলমের সামনে। বাজেভাবে হেরেছে আজ সে। শরাফত শামসুল আলমের দিকে তাকিয়ে বলে, আপনি তো বলেছিলেন জিতলে আমায় থানার ওসি বানাইয়া দিবেন, সেজন্যই তো আপনার ছেলের অপকর্ম লুকিয়ে রেখেছিলাম। এখন কি হলো? জিতলেন না তো ভোটে, এবার তো আপনার ছেলের অপকর্ম না চাইলেও সবার সামনে চলে আসবে। কে বলেছিল ওই মহিলাকে মারতে? নিজে তো দেশ ছেড়ে পালালো, সাথে আমাকে আপনাকে ডুবিয়ে ছাড়লো। সামান আলমের রাগ আকাশ সমান। একে তো ভোটে হেরেছে, তার উপর তার ছেলে দেশ ছেড়ে পালিয়েছে, এখন আবার এই ইন্সপেক্টরের বকবক। ঝাড়ি দিয়ে বলে উঠল, থামবে তুমি? বকবক করেই চলেছ। সাদে কি আর বকবক করছি? আমার পক্ষে আর আপনার ছেলের কুকীর্তি লুকিয়ে রাখা সম্ভব না। দেখা যাবে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। তাহলে যাও, জানিয়ে দাও। বকবক করে আমার মাথা খারাপ করিও না। কথাটা বলে শামসুল আলম উঠে চলে যায়। শরাফত উল্লাহ শামসুলের যাওয়ার দিকে তাকিয়ে নিজেও চলে যায়। আঙ্কেল, আমি যদি সুহাসিনীকে এখন বিয়ে করতে চাই তাহলে কি আপত্তি জানাবেন? জানি আপনার ক্রাইসিসটা। হঠাৎ রুদ্রর মুখে এমন কথা শুনে চমকে ওঠে রফিক সাহেব। তার মেয়ের বিয়ের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তার। তোমার বাবা মাকে জানাও তাহলে রুদ্র, আমি বা বাঁচবো কতদিন? মেয়েটাকে তো পরের ঘরে দিতেই হবে। রুদ্র ফোন করে তার বাবা মাকে ডাকে। লুৎফর রহমান আর রমিলা রহমান চলে আসেন, সাথে কাজীও। ঘরোয়াভাবেই বিয়েটা করে সুহাসিনীকে বিয়ে করেই সে যাবে দুবাই। সুহাসিনী তার রুমে শুয়েছিল। হঠাৎ তার বোনকে তার মায়ের একটা শাড়ি আনতে দেখে বলে, কি করবে শাড়ি দিয়ে? শাড়িটা পরে নে সুহা, তোর আর রুদ্রর বিয়ে। কথাটা শুনে অবাক হলো না সুহা। রুদ্র ফোন করে তার থেকে অনুমতি নিয়েছিল। এই তো সকালে ফোন করেছিল, বলেছিল বিয়ে করবে আমায় এখন সুহা। ফোন দিয়েই এমন কথা মোটেও আশা করেনি সুহা। এমন পরিস্থিতিতে এমন কথা কিভাবে বলছেন আপনি রুদ্র? জানি কথাটা বড্ড বেমানান, তবুও সুহা করবে আমায় বিয়ে? সুহা নিশ্চুপ। সুহার নিশ্চুপতা দেখে রুদ্র বলে, তোমার নিশ্চুপতা কি তাহলে আমি হ্যাঁ ধরে নেব সুহা? কিছু না বলে সুহা ফোন রেখে দেয়। বোনের থেকে শাড়িটা নিয়ে সুহা পরে নেয়। আয়নায় একবার নিজেকে দেখে। তার মা থাকলে আজ তার বিয়েটা অন্যভাবে হতো। সুভাষিনী সুহাকে নিয়ে নিচে আসে। নীলিমা বেগম আর নীলাও আসে। খুব সাধারণভাবেই তাদের বিয়েটা হয়ে যায়। রুদ্র বিয়ে করে সেদিন রাতে সুহাসিনীদের বাসায় থেকে তার পরের দিন বাসায় চলে আসে সুহাকে না নিয়ে। আলমারি থেকে কাপড় বের করে ব্যাগে ভরে নেয়। কি হয়েছে রুদ্র, কাপড় গোছাচ্ছিস কেন? কোথাও যাবি? দুবাই যাচ্ছি। কিন্তু কেন? কাজ আছে, ফিরতে সপ্তাহখানেক লাগতে পারে। কিন্তু এরকম পরিস্থিতিতে তুই সুহাকে একা রেখে চলে যাচ্ছিস? কালই তো বিয়ে করলি। আমি একা যাচ্ছি না মা, সুহাও যাচ্ছে। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে পাবেলকে ফোন দেয়। কিরে, ভিসা পাসপোর্ট হলো? হয়ে গেছে। আচ্ছা, আমার বাড়ির সামনে আয়, আমি বেরোচ্ছি। কথাটা বলে তার মাকে জড়িয়ে ধরে বেরিয়ে আসে বাড়ি থেকে।
পাবেল গাড়ি নিয়ে আসে রুদ্রর বাসার সামনে। রুদ্র গাড়িতে উঠে বসতেই পাবেল পাসপোর্টটা রুদ্রর হাতে ধরিয়ে দিতেই রুদ্র বলে ওঠে, গাড়িটা সুহার বাসার দিকে নিয়ে যা। পাবেল রুদ্রর কথা মতো গাড়িটা নিয়ে সুহার বাসার সামনে থামায়। রুদ্র গাড়ি থেকে নেমে বাসার ভেতরে গিয়ে দেখে সুহা সোফায় শুয়ে আছে কপালে হাত ঠেকিয়ে। রুদ্র গিয়ে সুহার সামনে দাঁড়াতেই সুহা কপাল থেকে হাত সরিয়ে রুদ্রকে দেখে শোয়া থেকে উঠে বসে বলে, মায়ের খুনির কোনো খবর পেলেন রুদ্র? রুদ্র মাথা নাড়িয়ে বলে, না। তাহলে এসেছেন কেন? দুবাই যাচ্ছি আমি। তো আমি কি করব? রেডি হও, তুমিও যাচ্ছ? আপনি জান আমার মনে রং লাগেনি। আমরা হানিমুনে যাচ্ছি না সোহা, খুব দরকার তাই যাচ্ছি। আন্টির খুনি দেখবে না? সহসা সুহাসিনী মাথা উঁচু করে তাকায়। মায়ের খুনি মানে? রেডি হয়ে আসো, যেতে যেতে বলছি। সুহাসিনী রেডি হয়ে নেয়। রুদ্র নিজের ব্যাগে সুহার কাপড়ও নিয়ে নেয়। রুম থেকে সুহাকে নিয়ে রফিক সাহেব আর সুভাকে জানায় তারা দুবাই যাচ্ছে লুৎফর রহমানের একটা ডিলের জন্য। অভ্র কথাটা শুনে কিছু বলতে নিলে রুদ্র তাড়া দিয়ে বলে, দেরি হচ্ছে, আজ আসি। কথাটা বলে বেরিয়ে যায়। দুবাইয়ের একটা হোটেলে উঠেছে রুদ্র আর সুহাসিনী। সুহাসিনী বিছানায় বসে রুদ্রর দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কখন দেখাবেন তাকে? রুদ্র লাগেজটা থেকে কাপড় বের করতে করতে বলে, আসলামই তো কেবল। সুহা, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, একটু সময় লাগবে। কয় ঘন্টা? কয় ঘন্টা না, বলো কতদিন। আর এখন চুপচাপ ফ্রেশ হয়ে আসো। সুহাসিনী মাথা নাড়িয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। রুদ্র পকেট থেকে ফোন বের করে ব্যালকনিতে যায়। স্টাফকে ফোন করে খাবার অর্ডার করে এখানকার এক পরিচিত লোকের কাছে ফোন দেয়, যার সাথে বাংলাদেশে থাকাকালীন যোগাযোগ করে রেখেছিল রুদ্র। তাকে মাহাতাবের খোঁজ দেওয়ার জন্য হায়ার করা হয়েছে। সামিল করে খোঁজ পেলে? স্যার, মাহতাব এখানকার একটা হোটেলে উঠেছে, যেটা আপনাদের হোটেলের ঠিক পশ্চিম দিকে। রুদ্র মাথা উঁচু করে পশ্চিম দিকে তাকিয়ে দেখে 5 তলার একটা হোটেল তাদের হোটেল থেকে কিছুটা দূরে। এখন কি করছে মাহতাব? কোথায় একটা গিয়েছে গাড়ি নিয়ে। ফিরলে জানাবে। ঠিক আছে স্যার। কে ফিরলে জানাবে? ব্যালকনির দিকে আসতে আসতে কথাটা বলে সুহাসিনী। রুদ্র ফোনটা ভেতরে ঢুকিয়ে বলে, এই হোটেলের ম্যানেজারের কথা বলেছি, সে আসলে যেন একটু ইনফর্ম করে। এই রুমটা চেঞ্জ করে পশ্চিমের বড় রুমটায় উঠব। কেন? এই রুমটা তো সুন্দর, খোলামেলা। ওপাশের রুমগুলো আরো খোলামেলা। ও, খিদে পেয়েছে, কিছু আনুন না। স্টাফকে বলে দিয়েছি এসে যাবে। আমি ফ্রেশ হতে যাচ্ছি, আমাকে রেখে একা খাবে না। সুহাসিনী চোখ ছোট ছোট করে মাথা নাড়ায়। রুদ্র স্মিত হেসে ওয়াশরুমে চলে যায়। বাবা, রুদ্রকে তুমি কোন ডিলের জন্য দুবাই পাঠিয়েছ? আমার জানা মতে তো দুবাইয়ে আমাদের কোনো ডিলের কথা ছিল না। লুৎফর রহমান সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। ছেলের কথা শুনে খবরের কাগজটা নিচে নামিয়ে বলে, নতুন এক ডিল হয়েছে, যেটা তোমায় জানানো হয়নি, ওটা রুদ্রকে দেওয়া হয়েছে। ও, কার সাথে ডিলটা হচ্ছে? নতুন ক্লায়েন্ট শেষে জামাল খানের সাথে। কথাটা বলে লুৎফর রহমান রমিলা রহমানের কাছে 1 কাপ চা চান। রুদ্র যাওয়ার আগে মেসেজে বলে গেছে তারা দুবাই যাওয়ার আসল কারণটা যেন অভ্র বা আর কেউ না জানে। বৌমাকে নিয়ে আসবে কবে অভ্র? এই তো বাবা, 2-4 দিনের মধ্যে। রফিক সাহেব কেউ নিয়ে আসবে? লোকটা একা একা বাসায় কি করবে? হ্যাঁ বাবা, আমি আজ গিয়ে কথা বলবো বাবার সাথে। আচ্ছা, আসি। কথাটা বলে অভ্র বেরিয়ে যায়। রমিলা রহমান চা এনে স্বামীর সামনে রাখে। লুৎফর রহমান চা খেয়ে বেরিয়ে যায়। রমিলা বেগম একা বাড়িতে কি করবেন, তাই ঘর থেকে তার পার্সটা নিয়ে রান্নাঘর থেকে টিফিন বাটিতে বাড়া খাবারগুলো নিয়ে সুহাসিনীদের বাড়ি চলে যায়। মেয়েটা একা একা না জানি কি করছে। সুভাষিনী সোফায় বসে আছে, পাশেই নীলিমা বেগম নীলা রান্নাঘরে গিয়ে প্লেট নিয়ে আসে। টি টেবিলে প্লেটটা রেখে হাতে থাকা প্যাকেট থেকে পেঁয়াজু আর জিলাপি বের করে দেয়। তৎক্ষণাৎ কলিং বেল বাজতেই কেঁপে ওঠে সুভাষিনী। নীলা গিয়ে দরজা খুলতেই দেখে রমিলা রহমান দরজার পাশ থেকে সরে দাঁড়ায় নীলা। রমিলা রহমান ভেতরে ঢুকে খাবারগুলো টেবিলে রেখে শুভার পাশে বসে। শরীর এখন কেমন শুভা? আগের থেকে একটু বেটার মা। সকালে কিছু খেয়েছো? শুভা নিশ্চুপ। রমিলা রহমান বুঝে যায় এই মেয়ে কিচ্ছু খায়নি। নীলা এগিয়ে গিয়ে এসে বসে। আন্টি, আপুকে বলেছিলাম খেতে, কিন্তু আপু বলল তার পেঁয়াজু আর জিলাপি খেতে ইচ্ছা করছে, তাই নিয়ে এসেছি। ও, তাহলে শুভা খেয়ে নাও, পরে না হয় আমার আনা খাবার খাবে। মা, সুহা রুদ্র কি ফোন করেছিল? না, এখনো করেনি। আপনার ফ্রেশ হতে এতক্ষণ লাগে?
কখন থেকে খাবার নিয়ে সামনে বসে আছি। রুদ্র ভেজা চুল মুছতে মুছতে সুহাসিনীর দিকে এগিয়ে এসে বলে, এত ক্ষুধা পেয়েছে তাহলে খাওনি কেন? আপনিই তো বারণ করলেন, তাই তো ওয়েট করছি। আচ্ছা খাবার মাখো, তুমি নিজেই খাও আর আমাকেও খাইয়ে দাও। আমি ল্যাপটপে একটু কাজ করব, পারবে? পারবো। সুহাসিনী ভাত মাখিয়ে নিজে খাচ্ছে আর রুদ্রকে খাইয়ে দিচ্ছে। রুদ্র ল্যাপটপে কাজ করছে। হঠাৎ ফোনে মেসেজের শব্দে ফোন হাতে নিয়ে দেখে সামিউলের মেসেজ। মাহতাব হোটেলে ফিরেছে সাথে এক রমণীকে নিয়ে। রুদ্র খাওয়ার পাশ থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে উঠতেই সুহাসিনী হাত ধরে বলে, উঠলেন কেন? আমার কাজ আছে, তুমি বাকি খাবারটা শেষ করে শুয়ে রেস্ট করো, আমি আসছি। আমিও যাব। তুমি আমার সাথে গিয়ে কি করবে? তার চেয়ে রেস্ট নাও। না, আমিও যাব। আপনি আমায় কি বলে নিয়ে এসেছেন ভুলে গেছেন? না ভুলিনি সুহা। তাহলে নিচ্ছেন না কেন সাথে? আমি তো নিচে যাচ্ছি ম্যানেজারের সাথে কথা বলতে, তুমি গিয়ে কি করবা? আচ্ছা চলো। শিওর আপনি ম্যানেজারের কাছেই যাচ্ছেন? বিশ্বাস না হলে চলো। একটু ওয়েট করেন, খাবারটা শেষ করে নিই। রুদ্র দাঁড়িয়ে সুহার জন্য অপেক্ষা করে। সুহা খাবারটা শেষ করে বলে, চলুন। রুদ্র সুহার হাত ধরে বেরিয়ে যায়। ম্যানেজারের কাছে গিয়ে রুম চেঞ্জ করার বিষয়টা জানিয়ে তারা অন্য রুমে শিফট হয়। সন্ধ্যার দিকে সুহা একটু ঘুমালে সেই সুযোগে রুদ্র মুখে মাস্ক পরে রুম থেকে বেরিয়ে মাহতাবদের হোটেলের সামনে যায়। সামিউলকে ফোন করে মাহতাবের রুম নাম্বার জেনে হোটেলে ঢোকে এবং রিসেপশন থেকে মাহতাবের রুমের পাশে একটা রুম বুক করে। রুমের চাবিটা নিয়ে রুদ্র 102 নম্বর রুমের দিকে যায়। 100 নম্বর রুম মাহতাবের। মাহতাবের রুমের দিকে আসতেই ভেতর থেকে মাহতাব আর একটা মেয়ের হাসির শব্দ আসে। রুদ্র হাসির শব্দ শুনে বলে, শেষ হাসি হেসে না মাহতাব, মৃত্যু যে তোর খুব নিকটে, এমনভাবে মরণ দেব তোকে যা কল্পনাতেও ভাবতে পারবি না। কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন? আপনাকে খুঁজলাম কিন্তু পেলাম না তো। রুদ্র রুমে ঢুকতেই সুহাসিনী প্রশ্ন ছুড়ে দেয় রুদ্রর দিকে। রুদ্র শরীরের থাকা শার্টের বোতাম একটা একটা করে খুলতে খুলতে বলে, বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল। উঠেছ কখন তুমি? আর ফোন দাওনি কেন আমায়? সুহাসিনী বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ফোন কোথায় আপনার? ফোন চেক করে দেখেছেন কতগুলো ফোন দিয়েছি আমি? রুদ্র পকেট থেকে ফোন বের করে দেখে সুহাসিনীর 21টা মিসড কল। ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। সরি, আসলে হয়েছে, থামুন। আসলে নকলে বলতে হবে না। আপনি আমায় দেখাচ্ছেন না কেন ওই খুনিটাকে? কাল দেখাবো, এখন একটা ঘুম প্রয়োজন। খাবেন না? খাবার আসলে তুমি খেয়ে নিও, খেয়ে চুপচাপ আমার পাশে এসে ঘুমাবা। আর বাসায় কথা বলেছো? আপু বাবা সবার সাথে কথা হয়েছে। আপনার কথা জিজ্ঞেস করেছিল। কি বললে? বলেছি উনি আমায় রেখে বাইরে ঘুরতে গেছে। ও। কথাটা বলেই রুদ্র খাটে গিয়ে শুয়ে পড়ে। স্টাফ এসে খাবার দিয়ে গেলে সুহাসিনী খেয়ে রুদ্রর পাশে শুতেই রুদ্র এক হাত দিয়ে সুহাসিনীকে জড়িয়ে ধরে। সুহাসিনীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। উফ, এত মোচড়ামুচড়ি করছো কেন? চুপচাপ ঘুমাও, সকালে অনেক কাজ আছে। আপনি এভাবে ধরে রাখলে ঘুমোবো কি করে? আমি দম আটকে আসছে আমার। আচ্ছা যাও, হালকা করে ধরলাম। এবার আশা করি সমস্যা হবে না। আস্তে আস্তে অভ্যাস করতে হবে তো নাকি? বউকে জড়িয়ে ধরে না ঘুমালে ঘুম আসে নাকি বিবাহিত পুরুষদের? কথাটা বলে রুদ্র সুহাসিনীর গলায় মুখ গুজে দিল। সুহাসিনী মাথা সরিয়ে নেয়। রুদ্র বিরক্তি নিয়ে বলে, এখন আমার মাথা সরালে কেন? আমার অস্বস্তি হচ্ছে আপনার গরম নিঃশ্বাসে। এসবই যদি সহ্য করতে না পারো তাহলে আর কি? কিছু না, ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এর মধ্যে রুদ্রর ফোনের মেসেজ টোন বেজে ওঠে। রুদ্র ফোন হাতে নিয়ে দেখে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ এসেছে শামিউলের। সুইমিং পুলের পাশে শুয়ে আছে মাহতাব আর পাশেই এক মেয়ে। সুহাসিনী মাথা উঁচু করে তাকাতেই রুদ্র ফোন বন্ধ করে দেয়। সাথে সাথে আবার মেসেজ টোন বেজে ওঠে। রুদ্র ফোনটা সাইলেন্ট করে সুহাকে এক হাত দিয়ে জড়িয়ে ঘুমায়। সুহাসিনী আর কথা বাড়ালো না। লোকটার মুখ খুব চেনা চেনা লাগলো সুহার কাছে। রুদ্র ঘুমানো পর্যন্ত জেগে চুপচাপ শুয়ে রইল সুহা। সুহাসিনীরও যে অনেক কাজ বাকি। রুদ্রর ঘুমানোটা এখন ভীষণ জরুরি। রুদ্র না ঘুমালে তার কাজ হবে কি করে?
রাতে বাজে 1:45। রুদ্র গভীর ঘুমে আচ্ছন্ন। সুহাসিনী পাশ থেকে আলগোছে উঠে রুদ্রর ফোন নেয়, হোয়াটসঅ্যাপে থাকা পিকগুলো দেখে নেয়। লোকটার ফেস ভালো মতো দেখতেই মনে পড়ে যায় লোকটা তো রুদ্রর লোক। সেদিন সেন্টার থেকে বাসায় পৌঁছে দিল। তার উপরে যেতেই একটা মেসেজ, স্যার মাহতাব এখানকার এক বিজনেসম্যান শাহরিয়া মোবারকের মেয়েকে বিয়ে করেছে। পরিবারের কাউকে জানায়নি, মোটামুটি ভালোই পাওয়ার আছে এই এলাকায় শাহরিয়া মোবারকের। তাকে মারা কষ্ট হয়ে যাবে। হঠাৎ মারার শব্দটা দেখতেই সুহার মনে সন্দেহরা আরও জেগে বসল। এ কি তাহলে সেই খুনি যে তার মাকে মেরেছে? রুদ্র তাহলে আমায় কিছু বলো না কেন? এ তো রুদ্ররই লোক, তাহলে কি রুদ্রই আমার মাকে মারিয়েছে? সুহাসিনী চুপি চুপি ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে আসে। ফোনের টাইপিংয়ে গিয়ে মেসেজ পাঠায়, কাল আমার সাথে দেখা করবে আমার হোটেলের পেছনের দিকটায়, ঠিক বিকাল 3টায়। মেসেজটা সেন্ড করে মেসেজ ডিলিট করে মোবাইল নাম্বারটা নিজের ফোনে আনে আর মাহতাবের পিকগুলো নিজের ফোনে সেভ করে। চুপি চুপি বালিশের তলে ফোনটা রেখে রুদ্রর পাশে শুয়ে পড়ে। রুদ্র সুহাকে টেনে নিয়ে ঘাড়ে মুখ গুজে দেয়। সুহা ভরকে যায়, আলগোছে কিছুটা দূরে সরে এসে ঘুমায়। সকাল থেকে রুদ্রর সাথে কোনো কথা বলছে না সুহাসিনী। রুদ্র কিছু জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ না করে জানাচ্ছে। হঠাৎ সুহার এমন পরিবর্তন রুদ্রর খটকা লাগে। রাতেও তো ঠিক ছিল, তাহলে কি হলো? রুদ্র সুহার হাত টেনে সামনে দাঁড় করিয়ে বলে, কি হয়েছে সুহা? হঠাৎ এমন বিহেভিয়ার কেন করছো? সুহাসিনী অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, কেমন বিহেভিয়ার করছি আমি? এই যে ইগনোর করছো, কথা বলছো না। আপনি হয়তো ভুলে গেছেন আমি বরাবরই কম কথা বলি। আচ্ছা যাই হোক, আমি আসি। সুহাসিনী হা হু কিছুই বলো না। রুদ্র সুহাসিনীর দিকে তাকিয়ে চলে যায়। সুহাসিনী নিজের ফোনটা বের করে পিকগুলো দেখতে থাকে ব্যালকনিতে গিয়ে। হঠাৎ পিকগুলো খেয়াল করতে করতে সুইমিং পুলের সাইডে হোটেলের নাম দেখে কিছু বলতে একটা মনে আসায় ব্যালকনি দিয়ে মাথা উঁচু করে সামনে তাকাতেই দেখে সেম নামের হোটেল। আমার ফোনের দিকে তাকায় শিওর হওয়ার জন্য। তার মানে মাহতাব ওই হোটেলে থাকে। সুহাসিনী রুমে এসে একটা জিন্স প্যান্ট আর টপ পরে ওনা দিয়ে ফেস এক সাইডে ঢেকে বড় সানগ্লাসটা চোখে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যায়। মাহতাবের হোটেলের সামনে আসে। হোটেলের ভেতরে ঢুকতেই হঠাৎ এক মেয়ের সাথে ধাক্কা খায় সুহাসিনী। সুহাসিনী পড়ে যেতে নিলে মেয়েটি ধরে ফেলে সুহাসিনীর হাত। সুহাসিনী হাত ধরা ব্যক্তিটার মুখের দিকে তাকাতেই মেঘ না চাইতে যেন বৃষ্টির আবির্ভাব। সরি, আসলে আমি খেয়াল করিনি। সুহাসিনী মেয়েটির থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, ওকে, ভুল আমারও ছিল। আসলে আমি এই শহরে নতুন তো, তাই কিছু চিনতে পারছি না আমি। তোমার সাথে কেউ নাই? না। তাহলে এখানে কি নতুন তুমি? হ্যাঁ, আসলে জবের জন্য এসেছি দুবাই। থাকি বাংলাদেশে, খুব অভাবের সংসার আমাদের। বাবার বয়স হয়েছে, কাজকর্ম খুব একটা করতে পারে না, সেই জন্যই এই প্রবাসে এসেছি, কিন্তু কোনো জব পাচ্ছি না। কথাটা বলে কান্নার অভিনয় করে সুহা। মাহতাবের স্ত্রী শান্তা সুহার হাত ধরে বলে, চিন্তা করো না, কিছু একটা হয়ে যাবে। কোথাও যদি কাজ না পাও তাহলে আমার বাবার অফিসে একটা কাজ ম্যানেজ করে দিব। থাকো কোথায় এখন? এই তো পাশের হোটেলটায় উঠেছি কয়েকদিন হলো। আপনি কি এই হোটেলেই থাকেন? হ্যাঁ, আমি আর আমার হাজব্যান্ড এই হোটেলে 100 নাম্বার রুমে থাকি। ও, 100 নাম্বার রুমে। আফা, আমার একটা কাজ দিন না, খুব দরকার কাজের। আচ্ছা, এই নাও আমার কার্ড, রাতে ফোন দিও, আমি জানাবো। সুহাসিনী মাথা নাড়িয়ে কাঁটা নেয়। এর মধ্যে মাহতাব এসে হাজির হয় তাদের সামনে। কি হয়েছে বেবি, এখানে দাঁড়িয়ে যে? আসলে এই মেয়েটা নতুন এসেছে শহরে, কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না, তাই আমার কার্ডটা দিয়েছি। ড্যাডের সাথে কথা বলে যদি কোনো কাজ দিতে পারে। জানা নেই শোনা নেই, যাকে তাকে নিজের কার্ড দিয়ে দাও কেন? এই মেয়ে, তোমার বাসা কই? আগে বাংলাদেশে থাকতাম, এখন এইখানে থাকি। কাজ করার জন্য আসছি দুবাই। তোমায় দেখে তো মনে হয় না তুমি অভাবে। যদি বাহিরটা দেখেই সব কিছু বোঝা যেত তাহলে কি আর মানুষ এত বড় বড় অপরাধ করে নিশ্চিন্তে ঘুরতে পারতো শহরের বুকে? মুখ দেখেই তো ধরে ফেলতো, প্রমাণ খুঁজতো না আর অপরাধের। মাহতাব ভরকে যায়। এই তুমি কি বোঝাতে চাইছো? কিছু না, আসলে আমি সত্যি অভাবে পড়ে দুবাই এসেছি। দয়া করে একটা কাজ দিন না আমায়। আচ্ছা যাও যাও, কার্ড তো পেয়েছো, যোগাযোগ করে নিও। কথাটা বলে মাহতাব শান্তাকে নিয়ে চলে যায়। সুহাসিনী তাদের যাওয়ার দিকে তাকিয়ে মুখ থেকে ওনাটা সরিয়ে বলে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোরও মরণ গজিয়েছে মাহতাব।
কি ব্যাপার, কার সাথে কথা বলছো তুমি? হঠাৎ রুদ্রর আগমনে ভয় পেয়ে যায় সুহাসিনী। ফোনটা কেটে দিয়ে ব্যালকনি থেকে রুমে আসতে আসতে বলে, ওই তো বাবার সাথে কথা বলছিলাম। আজ হঠাৎ এত তাড়াতাড়ি আসলেন যে? রুদ্র হাত ঘড়ি খুলতে খুলতে বলে, এমনি। আচ্ছা, তুমি কি হোটেলের বাইরে গিয়েছিলে আজ? রুদ্রর এমন কথায় সুহার বুক ধক করে ওঠে। কোনো রকম নিজেকে সামলিয়ে কই না তো, আমি তো হোটেলের বাইরে যাইনি। আপনি ফ্রেশ হয়ে আসুন। রুদ্র ভ্রুকুটি করে কতক্ষণ চেয়ে থেকে ওয়াশরুমে চলে যায়। সেই সুযোগে সুহাসিনী ওড়নাটা মাথায় নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে হোটেলের পেছনের দিকটায় যায়। সামিউলের তো আসার কথা ছিল। মিনিট দশকের মতো দাঁড়িয়ে থেকেও যখন সামিউলের দেখা পেল না, তখন সুহাসিনী আবার হোটেলে ফিরে আসে। ততক্ষণে রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রুমের ভেতর সুহাসিনীকে না পেয়ে দরজাটা খুলে বাহিরে যেতেই দেখে সুহাসিনী আসছে। সুহাসিনীর আচরণ খুবই অদ্ভুত লাগলো রুদ্রর কাছে। সুহাসিনী রুদ্রকে ইগনোর করে রুমে ঢুকে পড়ে। রুদ্র দরজা লাগিয়ে সুহার সামনে দাঁড়িয়ে বলে, সমস্যা কি তোমার? কিসের সমস্যা? এই যে কেমন যেন লাগছে তোমায়। কেমন লাগছে? খুব আছে না? ও, খাবার ঢাকা আছে, খেয়ে নিয়েন। ঘুম পাচ্ছে আমার। আর কোথাও গেলে ডাকার দরকার নেই, চলে যান চুপচাপ। কথাটা বলে সুহা চাদর দিয়ে পুরো শরীর ঠেকে শুয়ে পড়ে। রুদ্র তপ্ত শ্বাস ফেলে খাবারটা খেয়ে ব্যালকনিতে চলে আসে। সামিউল রুদ্রকে ফোন দিয়ে বলে, স্যার, আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আপনি কোথায়? কোথায় অপেক্ষা করছো তুমি সামিউল? এই তো আপনার বলা হোটেলের পেছনটায়। আমি বলেছি? রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে, স্যার, আপনি তো গতকাল বললেন, ভুলে গেছেন? কই, আমার তো মনে পড়ছে না এমন কোনো কথা তো তোমায় বলেছি কিনা। আচ্ছা যাই হোক, এসেছো যখন ওয়েট করো, আমি আসছি। কথাটা বলে ফোন পকেটে ভরে সোহার দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সোহা জেগেছিল। রুদ্র বের হতেই সোহা চুপে চুপে ঘর থেকে বের হয়ে রুদ্রর পিছু নেয়। হোটেলের পেছন যেতেই রুদ্র এক লোকের সাথে কথা বলছে। সোহার বুঝতে বাকি নেই এই সেই সামিউল। সোহা তাদের কথা শোনার জন্য কিছুটা এগিয়ে গিয়ে এক গাছের পিছনে দাঁড়ায়। সামিউল পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে রুদ্রর হাতে দেয়। রুদ্র পেন ড্রাইভটার দিকে তাকিয়ে বলে, কিসের পেন ড্রাইভ এটা সামিউল? স্যার, আপনি বলেছিলেন মাহতাবার শাহরিয়া মোবারকে খোঁজ নিতে। এটাই সব ডিটেলস দেওয়া আছে। মাহতাবার তার শ্বশুর কী সব করে বেড়ায় এই দুবাই। কি করে বেড়ায়? স্যার, আমি ওদের অফিসের দারোয়ানের সাথে ভাব জমিয়েছিলাম। কয়েকদিন লোকটাকে খুব বিশ্বস্ত হয়ে উঠেছি। দেন তার থেকে জানতে পেরেছি মাহতাবার তার শ্বশুর বিজনেসের নাম করে মেয়ে পাচার করে। এসব সম্পর্কে তার মেয়ে শান্তা কিছু জানে না। শান্তা বাবা অন্তঃপ্রাণ। সে জানে না তার বাবা নর্মালি আর সব মানুষের মতো বিজনেস করে। তার মানে সে দুনিয়ার চোখে একজন সৎ ব্যবসায়ী, তার মেয়ের চোখের শ্রেষ্ঠ পিতা, আর সবার আড়ালে নারী পাচারকারী। আচ্ছা তুমি যাও, পরে জানাবো কি করতে হবে না করতে হবে। ঠিক আছে স্যার, আমি আসি তাহলে। আর শোনো, তাদের দারোয়ানের সাথে মেলামেশা বন্ধ করো না। আচ্ছা স্যার, আসি। সামিউল চলে যেতেই সোহা তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসে। বিছানায় শুয়ে চাদর দিয়ে শরীর ঢেকে নেয়। রুদ্র রুমে ঢুকে সুহাসিনীকে বিছানায় শুয়ে থাকতে দেখে ল্যাপটপ নিয়ে ব্যালকনিতে চলে যায়। পেন ড্রাইভটা ল্যাপটপে ঢুকিয়ে অন করতেই দেখে একটা ফাইল, যেখানে ডিটেলসে দেওয়া আছে কবে কবে এবং কোথায় কোথায় নারী পাচার করা হয়েছে। আর সামনের 10 তারিখে আর একটা ডেট আছে নারী পাচার করার। রুদ্র ক্যালেন্ডারে তারিখ দেখে 4 তারিখ, তার মানে আর 5 দিন পর আবার নারী পাচার করা হবে। শ্বশুরমশাই, 10 তারিখে তো মেয়ে পাঠাতে হবে। আপনি তো বলেছিলেন একটা মেয়ে কম পড়েছে। আমার কাছে একটা মেয়ে আছে। সুন্দরী তো? মুখ দেখা হয়নি, ঢাকা ছিল। আজ আপনার মেয়ের কাছে কাজ চাইতে এসেছিল। আপনার মেয়ে তাকে আশ্বস্ত করেছে কাজ দেওয়ার। তাহলে এই মেয়েকে বাদ দাও। এই মেয়েকে পাচার করলে আমার মেয়ের মনে সন্দেহ জাগতে পারে। আমি চাই না আমার মেয়ে আমার আর তোমার আসল পরিচয় জানুক। ডোন্ট ওয়ারি শ্বশুরমশাই, জানবে না আপনার মেয়ে আপনার আর আমার পরিচয়। আর শান্তা মেয়েটাকে আপনার অফিসেই জব দেওয়ার কথা বলেছে, সেক্ষেত্রে কিভাবে জানবে? মেয়ে তো থাকবে অফিসে। বেশ, তাহলে 10 তারিখে ডিল হচ্ছে। হ্যালো আপা। কে বলছেন? আপা, আমি নয়না বলছি। সকালে যাকে আপনি কার্ড দিলেন আর বললেন যে কাজ দিবেন। ও তুমি? আচ্ছা, কাল সকালে আমার হোটেলের সামনে আসো। আচ্ছা, তুমি কি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে? সেটা কি গো আফা?
মানে সারাদিন আমার সাথে থাকবা, আমার কাজ করবা, আমার সাথেই ঘুরবা। আফা স্যালারি নিয়ে একটু বললে ভালো হইতো। চিন্তা করো না, তুমি 1.5 লাখ টাকা পাবে মাসে। সামান্য ঘোরাঘুরিতে 1.5 লক্ষ টাকা দিবেন আফা? আমার হাজব্যান্ড তো বাইরে থাকে আর আমার একা একাই থাকা হয়, তাই বলছি। আমি রাজি আফা। আচ্ছা তাহলে কালকে এসো, আগে তোমায় জানি চিনি, তারপর শিওর হয়ে দিব এই জব। আচ্ছা আফা, কাল আসবো তেলে। আচ্ছা রাখছি। কথাটা বলে সুহাসিনী ফোন রেখে দেয়। কাজ হয়ে গেছে, এবার শান্তার বিশ্বস্ত হবার পালা। পরের দিন সকালে। রেডি হন আপনি, সামনের রেস্টুরেন্টে যাব। হঠাৎ সামনের রেস্টুরেন্টের কথা শুনে ভড়কে যায় রুদ্র। সামনের রেস্টুরেন্টে মানে? এই তো সামনের রেস্টুরেন্টে। এই হোটেলের রান্নাগুলো আমার ভালো লাগে না। সামনের রেস্টুরেন্টে নাকি বাঙালি খাবার পাওয়া যায়। কে বলছে? যেই বলুক, চলুন তো, কতদিন হয়ে গেল বাঙালি মাছে ভাত খাই না। অগত্যা রুদ্র রেডি হয়ে নেয় আর সুহা গাঢ় মেকআপ করে মুখে, যাতে মাহাতাব ফেস দেখে খুব সহজে চিনতে না পারে। সাথে মুখে মাস্ক পরে নেয়। রুদ্র হঠাৎ সুহার এমন সাজ দেখে বলে, এত সাজছো কেন? একদম চেনা যাচ্ছে না। সত্যি আমায় চেনা যাচ্ছে না? কিছুটা উৎফুল্ল হয়ে বলে সুহা। না, চেনা যাচ্ছে না। মেকআপ করলে তোমার ফেস টোটালি বদলে যায়। আচ্ছা চলুন না, যাওয়া যাক। রুদ্র মুখে মাস্ক পরে দুজনে বেরিয়ে যায়। সুহা রেস্টুরেন্টের সামনে আসতেই গাড়ি থেকে নেমে যায়। রুদ্র গাড়ি পার্ক করে সুহার হাত ধরে রেস্টুরেন্টে নিয়ে যায়। রেস্টুরেন্টে ঢুকে কয়েক রকমের খাবার অর্ডার দেয় রুদ্র। সুহাসিনীর দৃষ্টি রেস্টুরেন্টের সামনে থাকা হোটেলটায়, যেখানে শান্তারা থাকে। সুহাসিনী খাবার না খেয়ে হাতের আঙুল দিয়ে ভাতে আঁকিবুকি করছে দেখে রুদ্র বলে, কি হলো, খাচ্ছ না কেন? তোমার না খুব বাঙালি খাবার খেতে ইচ্ছে করছিল? রুদ্র, আমার না পেয়েছে। কি পেয়েছে? ওয়াশরুমের চাপ পেয়েছে, সামনেই তো হোটেল। একটু নিয়ে চলুন না, আর পারছি না, মনে হচ্ছে এখানেই করে ফেলবো। এখানে ওয়াশরুম আছে সুহা, এখানকারটায় চলো। আচ্ছা আপনি বসুন, আমি তাড়াতাড়ি সেরে আসি। একা যেতে পারবা? আপনি বরং পেমেন্ট করে নিয়ে আসুন, আর খাবারগুলো প্যাক করে দিতে বলুন। রুদ্র উঠে গিয়ে পেমেন্ট করতে চলে যায় আর সুহাসিনী রুদ্রের পেছনে থেকে আলগোছে চুপি চুপি বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। আফা আপনি কই? আমি তো আপনার হোটেলের সামনে এসে দাঁড়াইছি। ও নয় না, তুমি বরং আমার হোটেল রুমের 100-তে চলে আসো। আফা আমায় কি ঢুকতে দিব? হ্যাঁ দিবে, আমি বলে দিয়েছি, তুমি চলে আসো। আচ্ছা আফা, আমি আসতেছি। কথাটা বলে সুহাসিনী হোটেলের ভিতরে ঢুকে 100 নম্বর রুমের সামনে গিয়ে দরজা কড়া নাড়তেই শান্তা দরজা খুলে দেয়। আফা আমি নয়ও না। এসো, ভিতরে এসো। সুহাসিনী ভেতরে ঢুকতেই শান্তা দরজা লাগিয়ে দেয়। নয়না বসো, তোমার সাথে কথা বলে নি আগে। আচ্ছা আফা, কি বলবেন বলেন। তুমি তো বাংলাদেশেই থাকো তাই না? আফা। আচ্ছা তুমি বাংলাদেশের ধানমন্ডি এলাকাটা চিনো? হ্যাঁ আফা, আমি তো ধানমন্ডিতেই থাকি। আমাকে নিয়ে যাবে সেখানে? তুমি যত টাকা চাও আমি দিব। আফা আমি তো বাংলাদেশ থেকে এসেছি টাকা রোজগার করতে, আর আপনি আমারে বাংলাদেশ যাইতে বলতেছেন? টাকা দিয়ে তো তোমার সাথে আমার পার্সি অ্যাসিস্ট্যান্ট করব। তাহলে আফা আরো 2-1 মাস পরে যান। আচ্ছা তাহলে তুমি নিয়ে যাবে। আসলে আমার শ্বশুর বাড়ি সেখানে, অথচ যায়নি কখনো। কেন আফা, স্যার আপনারে নিয়ে যায় নাই? না, সে বিটিতে যেতে দিতে চায় না। তাহলে আফা আমার সাথে কিভাবে যাবেন? বলো, তুমি আর আমি নেপালে যাচ্ছি। আচ্ছা আফা, তাহলে কবে থেকে কাজে আসবো? কাল থেকে আসো 10টার দিকে। আচ্ছা তাহলে আসি, বিকালে ফোন দিবনি সময় অপচয় করার জন্য। আচ্ছা। সুহাসিনী হোটেল থেকে বেরিয়ে রাস্তার অপর পাশে পার্ক করা গাড়িতে গিয়ে বসে। রুদ্র রেস্টুরেন্ট থেকে বের হয়ে সুহাসিনীকে খুঁজে পায় না। ওয়াশরুম চেক করে এসেছে, পায়নি। ফোন বের করে সুহাসিনীর নম্বরে ফোন দিতেই সুহাসিনী ফোন রিসিভ করে বলে, কই আপনি বিল পেমেন্ট করতে এতক্ষণ লাগে আপনার? কখন থেকে গাড়িতে বসে আছি। তুমি গাড়িতে গেলে কখন? মিনিট 10 হবে, তাড়াতাড়ি আসুন। আচ্ছা। রুদ্র ফোন কেটে দিয়ে গাড়ির কাছে গিয়ে দেখে সুহাসিনী গাড়ির ভেতরে। রুদ্র খাবারগুলো পেছনের সিটে রেখে সামনে বসে ড্রাইভ করতে থাকে। বাবা প্রায় 1 মাস হতে চললো, মায়ের খুনির তো কোনো হদিস পেল না পুলিশ। এই অভ্র, চলো তো থানায়। এরা কেমন পুলিশ, সামান্য খুনিকে ধরতে পারছে না।
রফিক সাহেব তার মেয়ের দিকে তাকিয়ে বলে, থানায় যেতে হবে না। শুভা রুদ্র থানায় যেতে বারণ করেছে। আমার কাছে 15 দিন সময় চেয়েছে। এই 15 দিনের মধ্যে আসল খুনিকে বের করবে রুদ্র। বাবা, রুদ্র দুবাই গিয়েছে, বাংলাদেশে নেই যে সে খুনির সন্ধান করবে।